প্রায় ৪৫% আলোচনা হচ্ছে এক ব্যক্তির প্রশংসার জন্য ব্যয়ী হয়েছে। এই নাম যত কম বলা যায় তত ভালো। সেটাই সংবিধান দিয়ে বন্ধ করতে হবে আমাদের, কারণ নামটা বদলে যেতে পারে, কিন্তু আবার হাসিনার বদলে এখন আবার নাম বললে সমস্যা কি হবে? এই সংবিধানই আসলে এই পথ তৈরি করে দিয়েছে যেখানে ব্যক্তি কেন্দ্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। এই সংবিধান ৭২ সালে প্রণীত হওয়ার পর কেবলমাত্র যে সংশোধিত হয়েছে তা নয়, এবং এই সমস্ত সংশোধনী এমনভাবে করা হয়েছে যেগুলো অন্ততপক্ষে দুটি ক্ষেত্রে আমি বলতেই পারি শুধুমাত্র ব্যক্তির জন্য হয়েছে, শুধুমাত্র ব্যক্তির জন্য হয়েছে। অন্যান্য যে সমস্ত সংশোধনী কাটাছেঁড়া করা হয়েছে সেগুলি এই পথ তৈরি করেছে যে ক্ষমতার এক কেন্দ্রীকরণ সম্ভব, এবং সেই এক কেন্দ্রীভূত ক্ষমতাকে ব্যবহার করে সাংবিধানিক পদ্ধতির মধ্য দিয়ে ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতন্ত্রের এক দুঃসহ যন্ত্রণার মধ্যে বাংলাদেশকে ১৫ বছর যেতে হয়েছে। তাহলে আসুন, যদি আমরা মনে করি যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে আমরা পুনরুত্থানের পথ বন্ধ করে দেব, তাহলে অনেকেই বলছেন যে সংস্কার করতে হবে। আমি ব্যক্তিগতভাবে সংস্কার শব্দটার পক্ষে নই। আমি যেটা মনে করি সেটা হচ্ছে বাংলাদেশের জন্য রাষ্ট্র পুনর্গঠনের এক সুযোগ তৈরি হয়েছে। রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে, কেননা গত ১৫ বছর ধরে অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিকল্পিতভাবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া হয়েছে। এগুলো নিজে নিজে ধ্বংস হয়ে যায়নি, কোনো প্রাকৃতিক কারণে ধ্বংস হয়নি। অনেকেই বলেন যে ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে হবে। আমি বলি ওই বাক্যের মধ্যে কর্তার অনুপস্থিতি কেন? কে ধ্বংস করেছে? আসুন বলুন যে পরিকল্পিত উপায়ে ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। তার মানে হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের প্রয়োজনীয় শর্ত হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোকে আমরা পুনরায় তৈরি করব। কিন্তু কিভাবে তৈরি করব? যে কারণে আমি সংস্কারের কথা বিশ্বাস করি। একইভাবে অনেকেই বলেন যে সংবিধান আছে সেই সংবিধানের মধ্যে সংশোধনীর কথা। এই সংশোধনী শব্দটা নিয়েও আমার মনে কেবল সংশয় সন্দেহ আছে, তাই না। প্রকৃতপক্ষে আমি মনে করি যে এই সংবিধান আসলে সংশোধনের যোগ্য কিনা, সম্ভব কিনা, সেই প্রশ্ন তোলা দরকার। কি কারণে? কতগুলি সাধারণ কথা থেকে আপনি বুঝতে পারবেন যে এই সংবিধান প্রকৃতপক্ষে কেন সংশোধনীর যোগ্য নয়। তার প্রথম কথাটা আমি বলেছি যে যদি আপনি যতই সংশোধন করেন, আরেকজন স্বৈরাচারী তৈরি করার পথ যেহেতু এটার মধ্যে আছে, সাংবিধানিক একনায়কত্ব প্রতিষ্ঠার পথ যেহেতু আছে, আপনি যত ব্যান্ডেড দেন, যতভাবেই কাটাছেঁড়া করেন, সেই পথ আপনি বন্ধ করতে পারবেন না সংশোধনী দিয়ে। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই যে প্রধানমন্ত্রীর হাতে এই সংবিধান প্রধানমন্ত্রীর হাতে যে অভাবনীয় ক্ষমতা দিয়েছে। একজন ব্যক্তি কেবল প্রধানমন্ত্রী নন, একজন ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদীয় তার দলের প্রধান, সংসদীয় দলের নেতা এবং লিডার অফ দি হাউস। 4টি ভূমিকা তাকে পালন করতে হয় বা করার ব্যবস্থা করা হয়েছে। এবং এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে যখন বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার থেকে প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থায় বাংলাদেশ প্রবেশ করেছে। 1975 সালে একদলীয় বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাষ্ট্রপতির হাতে যে ক্ষমতার পাহাড় তৈরি করা হয়েছিল, দ্বাদশ সংশোধনীর মধ্য দিয়ে যা পরিবর্তন করে ওয়েস্টমিনিস্টার স্টাইল বা সংসদীয় ব্যবস্থায় যখন প্রত্যাবর্তন করা হয়, তখন লক, স্টক অ্যান্ড ব্যারেল, একেবারে
প্রতিটা জিনিস, প্রত্যেকটা ক্ষমতা যা রাষ্ট্রপতির কাছে ছিল সেই ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে দেওয়া হয়েছে। এমনিতেই সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীর হাতে যথেষ্ট পরিমাণে ক্ষমতা তৈরি হয়। তদুপরি যখন আপনি রাষ্ট্রপতির সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে তুলে দেন এবং সেই ক্ষমতার প্রয়োগ করার ক্ষেত্রে যখন কোথাওই কোনো রকম বাধা নিষেধ না থাকে, জবাবদিহিতার ব্যবস্থা না থাকে, দলের ভেতরে দলের বাইরে, তখন আপনি অনিবার্যভাবেই এক স্বৈরতন্ত্রের পথে অগ্রসর হবে। এটা এক অর্থে সংবিধানের অবধারিত পথ ছিল। সেটা জানবার পরে এই সংবিধানের মধ্যে যেহেতু এই ব্যবস্থা আছে, আপনি কতটা সংশোধনী করতে পারবেন, কতটুকু সংশোধনী করা সম্ভব? অবারিতভাবে একাধিকবার ক্ষমতায় আসার পথ খোলা রেখে এই সংশোধনী সম্ভব নয়। দ্বিতীয় প্রশ্ন যেটা, যে কারণে আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান সংবিধানের সংশোধনী করার একটা বড় রকম প্রতিবন্ধক হচ্ছে যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 1/3 সংবিধানের 1/3কে বলা হচ্ছে যে এগুলো পরিবর্তনের যোগ্য নয় বা এগুলি পরিবর্তন করা যাবে না। এগুলোকে বলা হয়েছে বেসিক স্ট্রাকচার। প্রকৃতপক্ষে এটা বেসিক স্ট্রাকচার নয়। যে কোনো লোক সামান্যভাবেও যদি সংবিধান সম্পর্কে সামান্যতম ধারণা থাকে তাহলে তিনি বলতে পারবেন, বুঝতে পারবেন যে যেগুলোকে বেসিক স্ট্রাকচারের অংশ করা হয়েছে সেগুলো কোনো সংবিধানের বেসিক স্ট্রাকচার হতে পারে না। পঞ্চদশ সংশোধনীর সময় ক্ষমতাসীন দল যেটা করেছে, যাকে আমরা এটার্নিটি ক্লজ বলি, এটার্নিটি ক্লজ করবার মতো কোনো অধিকার কোনো সংসদে, সেটা শুধু বাংলাদেশে নয়, কোনো সংসদীয় ব্যবস্থায় থাকে না। কারণ কি? কারণ সংসদীয় ব্যবস্থায় আপনি আমি যদি এমনকি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনে অংশ নেই, তাহলে যে কোনো কাউকে আমরা ক্ষমতায় অধিষ্ঠিত করি 5 বছর, 4 বছর, একটা নির্দিষ্ট মেয়াদকালের জন্য। তার ওই মেয়াদকালের অতিরিক্ত এমন ব্যবস্থা সে গ্রহণ করতে পারে না যার কোনো ম্যান্ডেট তার নেই। সেটাই করা হয়েছে পঞ্চদশ সংশোধনীতে। এবং এতে করে যদিও দুইটি মামলা রিট আদালতে আছে, একটি ত্রয়োদশ সংশোধনী বাতিল বিষয়ক যে রায় সেটা রিভিউ করার, পঞ্চদশ সংশোধনী যে আইন সম্মত নয় সেই ব্যাপারে একটা রিট আছে। সেগুলো হয়তো শেষ পর্যন্ত অনুকূলেই রায় হবে, কিন্তু তার সত্ত্বেও যেটা হবে সেটা হচ্ছে যে এই তথাকথিত বেসিক স্ট্রাকচারের নামে এমন সব বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে যেগুলো যদি এমনকি কোনো দল আগামী নির্বাচনে 300 আসনেও বিজয়ী হয়, তার পক্ষে পরিবর্তন করা সম্ভব হবে না। তৃতীয় যে কারণে আমি বলি যে এই সংবিধানের সংশোধনীর পথগুলো আরও বিভিন্নভাবে বন্ধ করা হয়েছে। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে এই যে সংবিধান যেভাবে সাজানো হয়েছে, ক্ষমতা বিন্যাস যেভাবে করা হয়েছে, ভারসাম্যহীনতার যে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে আপনি শুধুমাত্র খুঁটিনাটি পরিবর্তন করে ভারসাম্য তৈরি করতে পারবেন না। আমি অন্তত পক্ষে সেই সম্ভাবনা দেখি না। তাহলে কি করা যেতে পারে? অনেকেই বলবেন যে তাহলে কি আমরা 72 সালে প্রণীত এবং 2024 সালে বর্তমানে যে জারিকৃত সংবিধান সেটা ফেলে দেব? আমি তা বলছি না, কিন্তু সে কারণে আমার কথা হচ্ছে যেটা পুনর্লিখনের প্রয়োজন। পুনর্লিখন মানে হচ্ছে এর কিছু কিছু অংশ যেগুলো 1972 সালে সংবিধানের মধ্যে ছিল, পরবর্তী সময় ছিল, যেগুলো মানবাধিকার পরিপন্থী নয়, গণতান্ত্রিক অধিকার পরিপন্থী নয় এবং সামঞ্জস্যপূর্ণ, সেগুলোকে পুনর্লিখনের মাধ্যমে সংবিধানে সংশ্লিষ্ট করা যেতে পারে। এবং এই ক্ষেত্রে অনেকেই হয়তো বলবেন যে 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, লক্ষ লক্ষ মানুষের রক্তদানের মধ্য দিয়ে আমরা একটি
সংবিধান রচনা করেছিলাম। আমরা কি এত সহজেই সেই আবেগ থেকে বেরিয়ে আসতে পারবো? আমার বক্তব্য হচ্ছে যে আসলে যদি পুনর্লিখন করা হয় সেটার ভিত্তি হবে আসলে 1971 সালের স্বাধীনতার ঘোষণা, যেখানে সুস্পষ্টভাবে রাজনৈতিক বিষয়টার মীমাংসা আছে। বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল একটি ম্যান্ডেটের ভিত্তিতে। সেই ম্যান্ডেটটা নিশ্চিত করা হয়েছিল, 72 সালের সংবিধান লেখা হয়েছিল তার ভিত্তিতে বলে দাবি করা হয়, যদিও সেটা নিয়ে আমরা প্রশ্ন করতে পারি। কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধের ঘোষণা বাংলাদেশের মানুষের, নাগরিকের আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল, এবং তার ভিত্তি যেটা ছিল সেটা হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। এটাই যদি আমরা ভিত্তি হিসেবে ব্যবহার করি তাহলে পুনর্লিখনের ক্ষেত্রে এই প্রশ্ন ওঠার কোনো কারণ নেই যে আমরা 1972 সালের যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জন, সে অর্জনকে আমরা বাতিল করে দিচ্ছি কি। সংবিধান পুনর্লিখনের ঘটনা বাংলাদেশে কি প্রথম করতে যাচ্ছে বা করার কথা আমি বলছি, তা তো নয়। 1978 সালে স্পেনে নতুন করে সংবিধান লেখা হয়েছে। 1978 সালে স্পেনে সেটা সম্ভব হয়েছে, কারণ হচ্ছে স্পেনের জনগণের মধ্যে এই আকাঙ্ক্ষা স্পষ্ট ছিল যে পূর্ববর্তী সময়ে রচিত সংবিধান তাদের অধিকারগুলো সুরক্ষা করে না, তাদের প্রতিনিধিত্ব এবং তাদের মৌলিক মানবাধিকারগুলোকে সুরক্ষার ব্যবস্থা অতীতের সংবিধানে ছিল না। স্পেন ব্যতিক্রম নয়, আসলে স্পেন মোটেই ব্যতিক্রম নয়। ব্রাজিলের ক্ষেত্রে 1988 সালে আমরা সেটা দেখেছি যে নতুন করে সংবিধান তৈরি করতে হয়েছে। দক্ষিণ আফ্রিকার কথা আপনারা সকলেই জানেন যে অ্যাপারথাইডের শেষে নতুন করে সংবিধান তৈরি করা হয়েছে। অর্থাৎ একটি দেশে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা যখন তৈরি হয়, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটা নতুন সংবিধান, পুনর্লিখিত সংবিধান তৈরি করার ইতিহাস আছে, এবং সেটা যে দেশে যখন যেভাবে প্রয়োজন হয়েছে সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হয়েছে। আজকের বাংলাদেশে 2024 সালে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের যে আকাঙ্ক্ষার মূর্ত প্রকাশ ঘটেছে, সেটাকে যদি বাংলাদেশের সংবিধান ধারণ করতে না পারে তাহলে আমরা কি করে বুঝবো যে আসলে প্রকৃত পক্ষেই গণ অভ্যুত্থানটা ঘটেছিল। প্রকৃতপক্ষে গণ অভ্যুত্থান ঘটে থাকলে, এবং যার প্রমাণ অসংখ্য মানুষের মৃত্যু, একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেটা একটা মাত্র লক্ষণ, কিন্তু সবচেয়ে বড় লক্ষণ গণ অভ্যুত্থানের সেটা হচ্ছে মানুষের মধ্যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, যে আকাঙ্ক্ষা বলছে যে এই জায়গায় আমাদের পরিবর্তন দরকার। এই আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্যই আসলে আপনাকে তাকাতে হবে সংবিধানের দিকে। যে কারণে আমি প্রথমেই বলছি সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্নটা হচ্ছে এই জায়গায়। আপনি, আমি, আমরা সকলে মিলে, এটা কেবলমাত্র একটি সরকারের দায়িত্ব বলে আমি মনে করি না। যারা দায়িত্বে আছেন, লক্ষ্য করুন, আমি বলি অন্তর্বর্তী সরকার সম্পর্কে, আমি বলি তারা দায়িত্বে আছেন, তারা ক্ষমতায় নেই। তাদের দায়িত্ব দেয়া হয়েছে জনগণের পক্ষ থেকে একটি বিশেষ পরিস্থিতিতে জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটানোর জন্য তাদেরকে দায়িত্বে অধিষ্ঠিত করা হয়েছে। একই সঙ্গে এই যে আকাঙ্ক্ষার কথা আমরা বলছি, সেই আকাঙ্ক্ষা, যে কোনো সংবিধান আসলে কি? যে কোনো সংবিধান হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার মূর্ত প্রতিফলন হিসেবে একটা দলিল। এই দলিল আমাদের তৈরি করতে হবে। তার অর্থ এই নয় যে আমরা সবটাই অস্বীকার করছি। কারণ কি জানেন, যে কোনো সংবিধান তার অতীত দিনের যে ইতিহাস, তার যে সংগ্রাম, পর্যায়ক্রমিকভাবে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষার স্ফুরণ, সেটাকে কেলাসিত করে, ক্রিস্টালাইজ করে সংবিধান তৈরি হয়। সংবিধান আকাশ থেকে পড়ে না। 1972 সালে যে সংবিধান তৈরি হয়েছিল
তা নিয়ে আমাদের অনেক রকম সমালোচনা থাকবে, তার প্রক্রিয়া নিয়ে আমাদের অবশ্যই সমালোচনা থাকবে, কিন্তু তার বেসিস যেটা, ওই রকম একটা সংবিধান লেখার প্রয়োজন দেখা দিয়েছিল, কারণ 9 মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এবং তার আগের 23 বছরের সংগ্রামের মধ্য দিয়ে সেটা তৈরি হয়েছে। তাহলে ওই দলিল আসলে ওই আকাঙ্ক্ষার পুরোটাই প্রতিফলন ঘটাতে পেরেছে আমরা মনে করি না, আমি অন্তত পক্ষে মনে করি না। কিন্তু আজকে সেই সুযোগটা এসছে যে গত 15 বছর এবং তারও আগে সামগ্রিকভাবে গত 52 বছরের বাংলাদেশের ইতিহাসের মধ্যে যে সংগ্রাম, যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, সেটাকে আমরা ধারণ করতে পারি কিনা। যখন আমরা বলছি সংশোধনের কথা, যখন আমরা বলছি পুনর্লিখনের কথা, দুটো আসলে দুটো ভিন্ন জিনিস। সংশোধন ধরে নেয় যে তার মৌলিক কাঠামোগুলো, বিষয়গুলো ঠিক আছে, আমরা কিছু ছোটোখাটো বিষয়ে পরিবর্তন করি। আমি যখন পুনর্লিখনের আবেদন জানাই তখন আমার বক্তব্য হচ্ছে যে শুধুমাত্র স্বল্প মেয়াদে ছোটোখাটো সংস্কার বলুন, পরিবর্তন বলুন, তার মধ্যে দিয়ে আপনি মূল জায়গাটা ধারণ করতে পারবেন না। তাহলে এই যে নতুন পুনর্লিখনের ক্ষেত্রে কি কি বিষয় আমাদের নজর দিতে হবে? প্রথম বিষয় যেটা নজর দিতে হবে সেটা হচ্ছে জনগণের অংশগ্রহণের নিশ্চয়তা বিধান করতে হবে। আপনি আমি পরামর্শ দিতেই পারি, এই বিশ্ববিদ্যালয়ে, ওই রাজপথে, ওই গ্রামে, ওই কলকারখানায় আমরা অবশ্যই পরামর্শ দিতে পারি, কিন্তু যেতে হবে জনগণের কাছে। কেননা একদিকে এটি জনগণের আকাঙ্ক্ষার বিষয়, 2 নম্বর হচ্ছে রাষ্ট্র আসলে শেষ পর্যন্ত জনগণেরই বস্তু। যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনি যান, যতক্ষণ না পর্যন্ত আমরা এটা স্বীকার করে নিচ্ছি যে সার্বভৌমত্ব হচ্ছে জনগণের, সার্বভৌমত্ব হচ্ছে জনগণের, এবং সেই সার্বভৌমত্বর প্রতিষ্ঠা করাটাই হচ্ছে এই দলিলের কাজ, ততক্ষণ পর্যন্ত আমাদের মনে হবে যে বাক্যবন্ধ সংস্কার কিংবা পুনর্লিখন এই বৃত্তচক্রের মধ্যে আমরা ঘোরাঘুরি করছি। বাংলাদেশের সংবিধানে যে সমস্ত মানবাধিকার দেয়া হয়েছে সেগুলো প্রযুক্ত করার, প্রয়োগ করার বাধ্যবাধকতা রাষ্ট্রকে দেওয়া হয়নি, সরকারকে দেওয়া হয়নি। তাহলে কাগজে লেখা আছে আপনার অধিকার আছে, কিন্তু এটা যদি রাষ্ট্র না করে তাহলে আপনার কিছু করার নাই। তাহলে করার নাই, আপনি যাবেন কোথায়? যাবেন হচ্ছে বিচার বিভাগের কাছে। সেই বিচার বিভাগের যদি হাত পা বাঁধা থাকে, এই যে সংবিধান, সেই সংবিধানই যদি তাদের হাত পা বেঁধে দেয়, একদিকে আপনার আমার নাগরিক হিসেবে মানবাধিকারের তালিকা আছে, নিশ্চয়তা নেই। এই যে তালিকা আছে তার একটা উদাহরণ দিই। বাংলাদেশের সংবিধানে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে না? যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে দেওয়া হয়েছে। এই যুক্তি দেয় কি? যুক্তি তো যুক্ত হলো বুঝলাম, কিন্তু যুক্তিটা দিল কে? বলে যে বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এখন আজকে যে বন্ধু, কালকেও সে বন্ধু থাকবে, সেই নিশ্চয়তা আপনাকে কে দিয়েছে? তাহলে আজকে বন্ধু যে, তার বিরুদ্ধে আমি কথা বলতে পারবো না, তাই তো? তো সে যদি আমার বন্ধুই হয় তাহলে তার সম্পর্কে কথা বলতে পারবো না কেন? একই আশ্চর্য ঘটনা, বন্ধু সম্পর্কে কথা বলা যাবে না। তো প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে আপনাকে অধিকার দিচ্ছে, ওই যে মত আপনি প্রকাশ করতে পারেন, তবে এই তবেটাই হচ্ছে বাংলাদেশের এই সংবিধানের মধ্যে মানবাধিকারের যে নিশ্চয়তাগুলো কাগজে ভাবে দেয়া হয়েছে, সেগুলো যে কেবলমাত্র গত সরকারের, আরো স্পষ্ট করে বলি, ব্যক্তিকেন্দ্রিক স্বৈরাচারী ব্যবস্থাই তার যে অবমাননা হয়েছে তা কিন্তু নয়।
আগামীতে যে হবে না তার গ্যারান্টি কি? এমনকি এই যে অন্তর্বর্তী সরকার তারাই যে করবেন না, আমাকে কিভাবে নিশ্চয়তা দেয়? আমার তো সুরক্ষা নেই, সংবিধানে নেই, বিচার বিভাগে নেই। তাহলে সেই সুরক্ষার ব্যবস্থা করতে হবে আগামী সংবিধানে। সেটা নিশ্চয়তা দিতে হবে, কারণ নাগরিক হয়ে ওঠে তখন যখন সে বুঝতে পারে যে তার অধিকারের নিশ্চয়তা আছে এবং অধিকারের নিশ্চয়তার ব্যত্যয় ঘটলে তার রিকোর্স আছে, তার কোথাও যাওয়ার জায়গা আছে। রাষ্ট্রের একেবারে সামান্য বেসিক বিষয়টাও যদি আমরা দেখি, তাহলে কি এই যে বিভিন্ন অর্গানের কথা বলা হয়, তাই না, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এন্ড জুডিশিয়ারির কাজটা কি আসলে? লেজিসলেটিভ তো আইন তৈরি করে, জুডিশিয়ারির কাজটা কি? জুডিশিয়ারির প্রাথমিক অন্যতম কাজ হচ্ছে ইন্ডিভিজুয়ালভাবে প্রত্যেকটা নাগরিককে প্রোটেক্ট করা। সে কনস্টিটিউশনের ইন্টারপ্রিটেশন দেয়, অনেক কিছু করে, তাই না? কিন্তু আসলে জুডিশিয়ারির একেবারে ফান্ডামেন্টাল কাজটা হচ্ছে আমি নাগরিক হিসেবে যদি কোনোভাবে আমার অধিকার লুণ্ঠিত হয় তবে আমাকে প্রোটেক্ট করবে সে। কারণ এটা লেজিসলেটিভ বডিও করতে পারে, এক্সিকিউটিভ বডিও করতে পারে। তার কাছ থেকে সুরক্ষা পাওয়ার, সুবিচার পাওয়ার জন্য আমাকে যেতে হবে বিচার বিভাগের কাছে। সেই নিশ্চয়তা কোথায়? আসুন আমরা সেই নিশ্চয়তার কথা বলি। লেজিসলেটিভ বডির ক্ষেত্রে আমি টিরানি অফ মেজরিটির কথা বলেছি, তো একবার সংখ্যাগরিষ্ঠ 32% থেকে 36%-এর সংখ্যাগরিষ্ঠতা। আরে 50% তো পান নাই আপনি ভাই। আমার বাংলাদেশের নাগরিকরা কাউকে 50% ভোটও দেয়নি। 2/3 66%, 66% ভোট দেওয়ার কথা তো বাদই দেন। এই পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত অবাধ, সকলে গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচনে কোনো দল 50% ভোট পায়নি, তাই তো? তারপরেও আচরণ আপনি দেখবেন যেন তার আচরণ হচ্ছে উনি 80% ভোট পেয়ে গেছেন। এই আচরণ কারণ কি? কারণ হচ্ছে একটা হচ্ছে এমনকি যখন ভার্টিক্যাল অ্যাকাউন্টেবিলিটি, 5 বছর একটা ভালো নির্বাচন হয়, রিলেটিভলি ভালো নির্বাচন হয়, সেরকম একটা জায়গায়ও যদি আমরা যাই তখন হরাইজন্টাল অ্যাকাউন্টেবিলিটি, পাশাপাশি যে অ্যাকাউন্টেবিলিটি, সেই অ্যাকাউন্টেবিলিটির মেকানিজমগুলো এখনো তৈরি হয়নি। তার একটা হচ্ছে ধরেন লেজিসলেটিভ বডির মধ্যে সিলেক্ট কমিটিগুলো, তাদের তো একটা দায়িত্ব আছে। ওনারা বসেন, কথা বলেন, কী কী করেন, পরদিন সংবাদপত্র ছাপা হয় যে ওনারা বসছিলেন, আমরা কিছু খবর পাই। কিন্তু এটা কেন পাবলিকলি আমার পার্টিসিপেশনের জায়গা নেই? কেন আমি দেখতে পাই না তারা কি করে? কারা ওইখানে যান, তাদের ব্যাকগ্রাউন্ডটা কি? আপনি বিমান বিষয়ক, বেসামরিক বিমান চলাচল বিষয়ক সিলেক্ট কমিটির মেম্বার, আপনি আবার একটা বিমানের মালিক কিনা আমার তো জানতে হবে। তাহলে যখন দলগুলো ওইসব সিলেক্ট কমিটিতে পাঠায়, কোন কমিটিতে কে যাচ্ছে, তার ব্যাকগ্রাউন্ড কি আমরা জানি না। তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে আমরা জানি না। তিনি কি প্রশ্ন করলেন আমরা জানি না। ভোট চাওয়ার সময় তো চাইলেন আমার কাছে, ভোট তো আমার কাছে চাইলে, কিন্তু আমাকে আর দেখতে দেন আপনি কি করেন। তাহলে আপনার ভার্টিক্যাল অ্যাকাউন্টেবিলিটির পাশাপাশি হরাইজন্টাল অ্যাকাউন্টেবিলিটি তৈরি করতে হবে, এবং সেটা যে শুধুমাত্র সিলেক্ট কমিটির ক্ষেত্রে হবে তা কিন্তু নয়। আপনাকে সিভিল সোসাইটির অর্গানাইজেশনের কাছে অ্যাকাউন্টেবল থাকতে হবে, আপনাকে থাকতে হবে নাগরিকের কাছে অ্যাকাউন্টেবিলিটির জায়গা। কিভাবে নাগরিকের কাছে আপনি অ্যাকাউন্টেবল থাকবেন তার কিছু কিছু উদাহরণ দিই। সিভিল সোসাইটির ক্ষেত্রে তো আছেই, তারা প্রতিদিন দেখবে, হিসাব করে বলবে যে, এবং করছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল একসময় রিপোর্ট করে দেখিয়েছিল যে এই যে একটা সংসদ বলে জায়গা তৈরি হয়েছে, সেখানে কত শতাংশ সময় এক ব্যক্তির প্রশংসা বাক্যে তারা সময় ব্যয় করে, হিসাব করে দেখেছে। আমার যদি ভুল না হয়, হতে পারে আমার ভুল, অন্তত পক্ষে প্রায় 45
শতাংশ আলোচনা হচ্ছে এক ব্যক্তির প্রশংসার জন্য ব্যয় হয়েছে। কত? এই নাম যত কম বলা যায় তত ভালো। সেটাই সংবিধান দিয়ে বন্ধ করতে হবে আমাদের, একদম রাস্তা বন্ধ করে দিতে হবে। কারণ নামটা বদলে যেতে পারে, কিন্তু আবার হাসিনার বদলে এখন আবার নাম বললে সমস্যা কি হবে? ফলে ওই নাম টাম কম বলাই ভালো, মানে আমি কম বলি আর কি। আর 15 বছর শুনতে শুনতে ভাই আর কত বলবো, আর কত শুনবো। কিন্তু প্রশ্নটা হচ্ছে, মানে জোকস অ্যাসাইড, অ্যাকাউন্টেবিলিটির এই যে মেকানিজমগুলি আমাদের মধ্যে আমরা দেখতে পাই না, এগুলিকে ইনস্টিটিউশনালাইজ করতে হবে। অ্যাকাউন্টেবিলিটির মেকানিজমগুলি যে শুধু নাই, হ্যাঁ, শুধু এই যে দেখেন গত 15 বছর ধরে আপনার আমার টেলিফোন মনিটর করার বলে একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে না? তো এখন তার মনিটর করে কে? এখন আপনার ট্যাক্সের পয়সায় আপনাকে মনিটর করার কোনো লিগ্যাল রাইট তার আছে কিনা সেটাও আমরা কিন্তু জানি না। কারণ বলা হয় যে হ্যাঁ মনিটর করার ক্যাপাসিটি, তার কারণ হচ্ছে ওই আরি পাতার কিছু আইন আছে। এখন আরি পাতার আইন আপনার আমার উপর প্রযুক্ত হওয়ার কোনো বিধান কি এখানে আছে? তা তো নাই। যদি জাতীয় নিরাপত্তার স্বার্থে করাও হয়ে থাকে তাহলে তার একটা ব্যাখ্যা কোথাও আমি পাবো না? সেইটা পাওয়ার চাইবার জায়গাটা কোথায়? তা নাই, আইনের মধ্যে নাই, সংবিধানের মধ্যে নাই। তাহলে মনিটরিংয়ের জন্য এই যে যে সমস্ত প্রতিষ্ঠান, সেটা গোয়েন্দা সংস্থাই হোক কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানই হোক, ব্যবসায়িক এই অর্থে যে রাষ্ট্রের অর্থে পরিচালিত কিংবা রাষ্ট্রের কাছ থেকে পাওয়া অর্থ দ্বারা পরিচালিত। ওই যে দ্বিতীয়টা কেন বললাম বুঝতে পেরেছেন তো? ওই যে জ্বালানি খাতে কি এক বস্তু, মানে আইপিপি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টগুলি তৈরি করা হয়েছিল, সেগুলিকে কোনোদিন ইমিউনিটি তো দেয়াই হয়েছে, কোনোদিন কেউ ডেকে জিজ্ঞাসা করে নাই 15 বছর যে এই যে আপনাকে টাকা দেয়া হয় সেটা যায় কই? এদেরই একজন আবার দেখি বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে দিয়ে আরেক দেশের নাগরিকত্ব নিয়ে গেছে। তো তাহলে আপনি যদি ভার্টিক্যাল করতে চান অ্যাকাউন্টেবিলিটি, তার একটা পদ্ধতি হচ্ছে যে এই যে মানে সংখ্যাগরিষ্ঠতার ভোটে জিতে গেল, তো সংখ্যাগরিষ্ঠতা হয় 32% আজকে, তাই না? এইটা আমাকে ভাবতে হবে। এর একটা পদ্ধতি আমি মনে করি বাই ক্যামেরার দুটো ইসে করুন, এবং দুটো একসঙ্গে নির্বাচন হওয়ার প্রয়োজন নেই। 4 বছরের মেয়াদ যদি করা হয় তাহলে ধরুন 2024 সালে নিম্ন কক্ষের নির্বাচন হলো, 26 সালে উচ্চ কক্ষের নির্বাচন। আমি 2 বছর পর নির্বাচনের কথা বলছি কেন? ওই যে না আপনার বোধহয় প্রেসের সাথে যোগাযোগ আছে, পোস্টার টোস্টার ছাপার ব্যবস্থা, ব্যবসা ট্যাবসা ধান্দা। 24 সালের নির্বাচনে আপনি যদি একটি দলকে পছন্দ করেন, 2 বছর পরে তার একটা ইনহেরেন্ট অ্যাকাউন্টেবিলিটি আপনি তৈরি করে দিলেন ভার্টিক্যালি, যে সে আরেকবার আপার হাউসে ভোট পাবে কি পাবে না। আপনার যদি মনে হয় গত 2 বছর তাদের আচরণ সঠিক হয়নি, আপনি আপার হাউসে তাকে ভোট দিলেন না। ফলে একদিকে হচ্ছে ভার্টিক্যাল মেকানিজমের মধ্যেও অ্যাকাউন্টেবিলিটির বিভিন্ন পথ পদ্ধতি তৈরি করা যায়, হরাইজন্টাল ক্ষেত্রেও তৈরি করা যায়। এগুলি যাওয়ার পথ পদ্ধতি আছে, আমরা এগুলো আবিষ্কার করছি না, এগুলোর চর্চা হচ্ছে। সবগুলো কি ত্রুটিহীন একেবারে পারফেক্ট? অবশ্যই না। গণতন্ত্রে পারফেক্ট কোনো ব্যবস্থা নেই।
গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তিটা কি জানেন তো? গণতন্ত্র হচ্ছে এমন এক ব্যবস্থা যেখানে আপনি ভুল করলে ভুল আবার শুধরাতে পারেন, বা পৃথিবীতে আর কোনো পদ্ধতিতে এটা নাই। গণতন্ত্র পারফেক্ট জিনিস না, এবং গণতন্ত্র একদিন তৈরি করা হলো আগামী 100 বছরের জন্য সব ঠিকঠাক, অন্তত পক্ষে 25 বছর তাও না, আপনাকে প্রতিদিন গণতন্ত্রের সংগ্রাম জারি রাখতে হয়। তো এই যে অ্যাকাউন্টেবিলিটি জায়গাটাতে আসল কথাটা কি? সভারেন্টি অফ দ্য পিপলটা এনশিওর করা, সভারেন্টি অফ দ্য পিপলটা এক্সারসাইজ করা, তার মেকানিজম তৈরি করা।